বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের এক প্রবাদ প্রতিম গায়ক ছিলেন শ্যামল মিত্র। তিনি গানে ভুবন ভরিয়েছেন, কিন্তু তার কন্যা মনোবীণার জীবন খাতার হিসেব মেলেনি। অনেক বছর আগে বাইপাসের ধারে বিবস্ত্র অবস্থায় পড়েছিলেন মনোবীণা। সেখান থেকে তাকে তুলে আনা হয় ভবঘুরেদের আশ্রমে। ফেলফেলে চাহনি, মানসিক ভারসাম্য টাল খেয়েছে। সুস্থ স্বাভাবিক জীবনের তার ছিঁড়ে গেছে সেই কবে। সারাক্ষণ অপেক্ষায় থাকেন কখন দাদা ভুট্টো অর্থাৎ সৈকত মিত্র এসে তাকে বাড়ি নিয়ে যাবেন, কখন ছেলে সুস্নাত এসে বায়না ধরবে। ছেলে আসে না, কিন্তু তিনি ভাবেন এসেছে, হাসছে, খেলছে, কথা বলছে। মনগড়া আনন্দ আশ্রমে বড় একা মনোবীণা। এমনিতে মিতভাষী, তবে পছন্দের মানুষ হলে অনেক কথা বলেন। বাবার কথা শুরু হলে থামতে চান না। বলেন, আমি কখনো গান শিখিনি, বাপি আর ভুট্টো শিখত। আমি একটু আমার মায়ের মতো। মা প্রতিমা দেবী একটু ঘরোয়া ছিলেন, সংসার ছেলে মেয়ে নিয়ে থাকতেন। তিনি বলেন, বাবা একটু উদাসীন ছিলেন বলে মায়ের সঙ্গে ঝগড়া হতো, কারণ বাবা যখন সুর করতেন তখন কথা একেবারে বলতেন না, বাড়ির কিচ্ছুটি দেখতেন না। তারপরেই নিজের পোশাকের দিকে তাকিয়ে সলজ্জ ভঙ্গিতে বলেন, মা কখনো এসব পড়েনি, আমিও না। আমার শ্বশুরমশাই মানে হারাধন বন্দ্যোপাধ্যায় সালোয়ার কামিজ পরা কখনো পছন্দ করতেন না। শাড়ি ছাড়া অন্য কিছু পরিনি। নিজের বিয়ে, দাম্পত্য জীবন নিয়ে অনেক কথাই বলেন মনোবীণা। তার কথায়, কলেজ কেটে একবার অপর্ণা সেনের ছবি দেখতে গিয়েছিলাম। ওখানেই বন্ধুরা কৌশিকের সঙ্গে আলাপ করিয়ে দিল। তারপর আমাদের সম্পর্ক গড়ে ওঠে। 1984-তে আমার বাবা শ্যামল মিত্র দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন। ছেলে স্বামীকে নিয়ে ভালোই চলছিল সব কিছু। কিন্তু তারপর মনোবীণার মুখের রং পাল্টে যায়। বলেন, তারপর লাবণীর সঙ্গে কৌশিকের প্রেম শুরু হলো। 1996-এ বিয়েটা ভেঙে গেল। ওরা তখন বাপের বাড়িতে আমায় দিয়ে গেল, ছেলেটাকে দিল না, যদিও আমার কাছে প্রায় সুস্নাত আসে। জানা গিয়েছে 2011-র 15ই জুন রাতের দিকে বাইপাসের ধারে এক সংবাদপত্রের অফিসের সামনের ফুটপাতে বিবস্ত্র অবস্থায় পড়েছিলেন মনোবীণা দেবী। সেখান থেকে উদ্ধার করে আনার পর প্রায় বলতেন বাবা শ্যামল মিত্রের কথা। কেউ বিশ্বাস করতেন না। পরে মনস্তত্ত্ববিদ ওনাকে দেখতে এসে চিনতে পারেন। তিনি জানান, সৈকতের দাদা শৈবালও একই রোগের শিকার ছিলেন। দুই ভাই বোনের চিকিৎসা তিনিই করতেন। প্রথম স্ত্রী মনোবীণা প্রসঙ্গে কৌশিক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জানতাম ও সৈকতের কাছে থাকে। প্রত্যেক মাসে খোরপোশ হিসাবে 8,000 টাকা দিই। আর সুস্নাত 10 বছর বয়স থেকেই লাবণীকে মা বলে জেনেছে। লাবণীর সঙ্গে সুস্নাতর বন্ডিংটা খুব স্ট্রং। ও মনোবীণার কথা মনেও করতে চায় না। বোন মনোবীণা প্রসঙ্গে সৈকত মিত্র বলেন, হ্যাঁ, কৌশিক টাকা পাঠায়। আমরাও চাইছি একটা ভালো কোথাও দিতে, কিন্তু মনোরোগীদের কেউ রাখতে চায় না। আর বাড়িতে দেখাশোনা কে করবে? আমাকে তো কাজের প্রয়োজনে বাইরে যেতে হয়। তখন মনোবীণা ঘর থেকে বেরিয়ে যায়, রাস্তায় রাস্তায় ভিখিরির মতো ঘুরে বেড়ায়। ওখানে আছে ভেবে খারাপ লাগে, তবু ওখান থেকেও কোথাও যেতে পারবে না, এটাই শান্তির। অন্তত একটা খোঁজ রয়েছে, না হলে যে কি হতো কে জানে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ছেলেকে ছেড়ে পাকাপাকিভাবে বাপের বাড়ি চলে আসার পর মনোবীণার মানসিক রোগ চরমে পৌঁছায়। তখন থেকেই বাড়ি ছেড়ে মাঝে মধ্যেই এদিক ওদিক চলে যেতেন। প্রথম প্রথম ফিরেও আসতেন, কিন্তু পরের দিকে আর রাস্তা চিনতে পারতেন না। 2011 সালের মে মাসে ঘর থেকে বেরোনোর পর রাস্তা খুঁজে না পেয়ে প্রায় মাসখানেক ফুটপাতেই কাটিয়ে দিয়েছিলেন তিনি। এখন তার একটা আশ্রয় হয়েছে। এত খারাপের মাঝেও একটু ভালো আছেন, শান্তি পেয়েছেন। রাতে ঘুমের ওষুধ খেয়েই নিদ্রা যান মনোবীণা। শ্যামলবাবুকে বাঙালি ভোলেনি, কিন্তু তার একমাত্র মেয়েকে প্রিয়জনেরাই ভুলতে বসেছেন। এ বড় বেদনার।
ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।